পায়রার এগেনস্টে প্রোটেকশন বা বার্ডের এগেনস্টে প্রোটেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ব্যাডমিন্টন খেলেছি ইন্ডিয়া লেভেলে, তো জুনিয়র সাব জুনিয়র আমি দেশের বাইরে গিয়ে তাই বস আমার যখন 16 বছর, তো 15 বছর বয়স থেকে 18 বছর বয়স অব্দি কথা বললে বলে শুভদীপ সেটা বলছি, তো আমার 3বার কোভিড হয়েছে। তার মধ্যে একবার আমার অক্সিজেন লেভেল ড্রপ করে, আই ফ্লু আউট অফ দ্য সাইড উইন্ডো, আমার গলা থেকে আমি ঝুলছিলাম ভাঙা কাঁচ দিয়ে। আর আমি পরে পরিসংখ্যান করে দেখা যায় যে আমার 16টা হাড় ভেঙে, আমার স্পাইন, আমার মুখ ভর্তি কাঁচ ছিল, আমার স্পাইন পুরো ভেঙে যায়। তারপরে টকাথন উইথ শুভদীপে আমি শুভদীপ আজকে এসেছি আরেকজন নতুন অতিথিকে নিয়ে। আমার এখানে অতিথি যিনি আসেন, তিনি আমার কাছে যদি বা নতুন হন, আপনাদের কাছে তো অবশ্যই নন। তাকে আপনারা সকলেই চেনেন। তিনি ফুসফুস বিশারদ। হ্যাঁ, ঠিকই বলছেন। তিনি একজন এমিনেন্ট পালমোনোলজিস্ট, ডক্টর রাজা ধর। ওয়েলকাম রাজা। থ্যাংক ইউ। সো ওয়েলকাম টু টকাথন উইথ শুভদীপ। সো রাজা, কি খবর? এখন কিরম চলছে তোমার? ভালোই চলছে। এখন তো ভালো আছি। আই এম অ্যাবসোলিউটলি প্রিভিলেজড টু কাম টু ইউর প্রোগ্রাম। আমি বাইরে বিভিন্ন সেলিব্রিটি এক্সপার্টসদের ইন্টারভিউ দেখেছি অ্যান্ড আই হ্যাভ অ্যাডমায়ার্ড হোয়াট আই হ্যাভ সিন। আই এম লুকিং ফরওয়ার্ড টু দিস কনভারসেশন উইথ ইউ। সো রাজা, যেটা আমার চ্যানেলে যেটা সবসময় আমরা করে থাকি যে আমরা যে ব্যক্তিত্বর সাথেই কথা বলি, তার একটা জার্নি আমরা সবসময় ফলো করি। আমরা সবাই করি। তোমাকে চেনে না এখন হয়তো কলকাতাতে অনেকেই নেই, বা হয়তো ভারতবর্ষেই অনেকে নেই, বা হয়তো ওয়ার্ল্ডেও অনেকে। তো আমার সেই জায়গা থেকে একটা ছোট্ট প্রশ্ন, যে রাজাধরকে আমরা চিনি আর তুমি যে রাজাধর, সেটার মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়? তো আমার মনে হয় যে আমি আই কাম ফ্রম আ ভেরি নরমাল মিডল ক্লাস ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, তো আমি পড়াশোনা করেছি। আমি তারপর আমার এমবিবিএস করেছি ন্যাশনাল মেডিকেল কলেজ, চিত্তরঞ্জন মেডিকেল কলেজ থেকে। তারপর আমি আমার পোস্ট গ্র্যাজুয়েশন করি পিজি থেকে। আমার সত্যি কথা বলতে খুব ডাক্তার হওয়ার যে বিশাল অ্যাসপিরেশন ছিল সেটা কখনোই নয়। আমার ছোটবেলা খুব ইচ্ছে ছিল ক্রিকেট কমেন্টেটর হওয়া। দ্যাট ওয়াজ মাই লাইফ টাইম অ্যাম্বিশন। আমার খেলা খুব ভাল লাগতো। তো আমি অনেক খেলা দেখতাম ছোটবেলা। হাউএভার ওভার এ পিরিয়ড অফ টাইম বাবা-মার খুব ইচ্ছে ছিল যে ছেলে কোনো প্রফেশনাল লাইনে যাক। আমার বাবা ইঞ্জিনিয়ার ছিলেন। তো বাবার ইচ্ছে ছিল ছেলে ইঞ্জিনিয়ার হোক। আমাদের পুরো ফ্যামিলি ট্রিতে কোনো ডাক্তার না। তো আমার মায়ের খুব শখ ছিল আমি ডাক্তারি করি। তো এই বাবা মায়ের কম্পিটিশনের মধ্যে আমি আল্টিমেটলি আই বিকেম আ ডক্টর। আর আমি খুব হ্যাপি এখন, ব্লেসড যে আমি ডাক্তার হতে পেরেছি। আব আমি তারপর বেশ কিছুদিন বিদেশে কাটাই। আমি ইংল্যান্ডে ট্রেন করি, তারপর আমি ইংল্যান্ডে কনসালটেন্ট ছিলাম। ফিরেও প্রায় ১৫ বছর হলো। কিন্তু এই যে তোমার প্রশ্নের উত্তরে বলছি শুভদীপ, যে এই যে আমরা একজন লোককে ভাবি যে সে গণ্যমান্য, সে এক্সপার্ট বা সে সেলিব্রিটি। আই থিংক ইট ইজ মোর আ পারসেপশন পিপল হ্যাভ। আমার জন্যে আই এম আ ডক্টর। আমার রুগী দেখতে, আমার পেশেন্টদের দেখতে ভালো লাগে। আই এনজয় দ্য ওয়ার্ক আই ডু। আমার খুব ছোট নিজের পরিবার, খুব ছোট। আমার মা আছেন, আমার ওয়াইফ আছে। কিন্তু আমার এই যে এক্সটেন্ডেড পরিবার আর তার ফলআউটস, এই যে যেরকম গুড ইফেক্টস, যে আজকে তোমার সাথে বসে আজকে ইন্টারভিউ করছি। তো এই এক্সটেন্ডেড পরিবারকে আমি সত্যিই পরিবার মনে করি। আমি বেশি সময় কাজে কাটাই অ্যাজ কম্পেয়ার্ড টু বাড়িতে কাটানো। আমি অনেক বেশি সময় কাজে আমার অনেক রিসার্চ ইন্টারেস্ট, একাডেমিক ইন্টারেস্ট আছে। তো আমার মাথায় আমি একজন পালমোনোলজিস্ট, যে ভালো করে নিজের রুগী দেখি আর তাছাড়া রিসার্চের কাজ করি। বাকি লোকে আমার সম্বন্ধে কি ভাবে, আমি ব্লেসড যে তারা যদি ভাবে আমি ভালো ডাক্তার, আমি আমার কাজ ভালো করে করি। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার মনে হয় না যে আমার মাথায় আমি একজন ডাক্তার ডে টু ডে পেশেন্ট দেখি ছাড়া আর কিছু আছে when I work বলে আমার মনে হয়। নাইসলি সেড, ভেরি নাইসলি সেড। মানে তুমি জানো যে তুমি ভালো ডাক্তার, কিন্তু সেটা নিয়ে তোমার মনের মধ্যে অ্যাজ সাচ কোনো ব্যাপারটা তৈরি হয়নি, সেটাই বলতে চাইছি। মানে ইউ হ্যাভ নট ডেভেলপড এনি সর্ট অফ হোয়াট শুড আই সে, ইউ আর নট ভেরি কনসিয়াস অ্যাবাউট ইট। মানে দেখো, আমাকে অনেকে বলে যে আমি ভালো কমিউনিকেট করি। আমি বন্ধুত্ব করতে পারি আমার পেশেন্টদের সাথে, তাদের ফ্যামিলির সাথে। আই এম আ কেয়ারিং ডক্টর। তো আমার
আমি এটা বুঝতে পারি না যে সেটা হাউ ইজ দ্যাট স্পেশাল। আমার তো মনে হয় যে আমাদের স্পেশালিটি, যে কোনো স্পেশালিটিতে, কিন্তু স্পেশালি ডাক্তারিতে, ইফ ইউ আর নট কম্প্যাশনেট, তোমার যদি মনে নিজের পেশেন্টদের জন্যে ভালোবাসা না থাকে, ইফ ইউ আর নট কেয়ারিং, যদি হ্যান্ড হোল্ডিং ইজ নট আ পার্ট অফ ইউর নেচার, তাহলে তো সে উগ্রভাবে ডাক্তার হতেই পারল। সো আই থিঙ্ক দিস ইজ হোয়াট মাই জব ইজ। লাইক আই সেড, আমি ব্লেসড যে অন্য লোকে ভাবে এটা আমার একটা স্পেশালিটি, কিন্তু আমার মনে হয় যে এটা একটা বেসিক মিনিমাম রিকোয়ারমেন্ট অফ বিং আ ডক্টর। তো তাই জন্য আমার মাথায় এটা আমাকে স্পেশাল করে না, এটা আমাকে একটা, লাইক ইউ সেড, হয়তো ভালো ডাক্তার করে বানায়। আচ্ছা, রাজা, এই যে পলমোলজি, এই যে ফুসফুস বা ফুসফুস সংক্রমণ বা লাংস যেটাকে আমরা বলি, এই যে এইটাকে নিয়ে তুমি হঠাৎ পড়াশোনা করলে, যখন তুমি ডাক্তার হলে তারপর তোমার স্পেশালাইজেশন হলো লাংস। সো হোয়াট, লোকে তো কার্ডিওলজি মানে সবসময় সবার প্রায়োরিটি মনে একটা কার্ডিওলজি পড়লো, একটা রেম পড়লো, নিউরোলজি পড়লো, কিন্তু সেই জায়গায় তুমি ভাবলে যে না, লাংসটা নিয়ে পড়া উচিত, কেন আমাদের দেশে সেই প্রসপেক্টটা হয়তো আছে। এটা কি মনে হয়েছিল কখনো? তো হ্যাঁ, সৌদিক এই প্রসপেক্টের কথা থেকেই আমি সরি তো প্রসপেক্টের পাহা থেকে তুমি যদি একটু বিশদে বলো যে আমাদের এখানে প্রসপেক্ট এই বা কিরকম আছে ভারতবর্ষে। তো ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। কারণ কি, আমি যখন ডাক্তারি পড়েছিলাম, অ্যান্ড সর্ট অফ টু গিভ অ্যাওয়ে মাই এজ, আমি পোস্ট গ্র্যাজুয়েশন করি এখন থেকে প্রায় 25 বছর আগে। তাই প্রায় না, এক্স্যাক্টলি 25 বছর আগে আমি আমার এমডি কমপ্লিট করি। তো তখন চেস্ট মেডিসিন, তখন নাম ছিল টিবি অ্যান্ড চেস্ট ডিজিজ। তো এই টিবি অ্যান্ড চেস্ট ডিজিজ ওয়াজ আ ভার্চুয়ালি আননোন স্পেশালিটি। টিবির ডাক্তার বলতো লোকে। তো আমি অনেকেই আমি এর আগে কখনো কোনো ইন্টারভিউতে বলেছি বলে মনে পড়ে না। আমি ১ম বার, আমি বিরাট ভালো স্পোর্টিং কখনোই ছিলাম। আমি এভারেজ ছিলাম, বা হয়তো একটু অ্যাবাভ এভারেজ ছিলাম। তবে ১ম বার মেডিসিন পাই বা ভালো জায়গা পাইনি ভারতবর্ষে কোথাও। তো আমি এমডি গাইনি, এসএসকেএম। তো আমি ১ বছর এমডি গাইনি করেছিলাম। তো আমার পড়তে খারাপ লাগেনি, আমার ভালোই লেগেছিল। মেডিসিনের পরে গাইনি আমার চয়েস ছিল। কিন্তু 1 ইয়ার ডাউন দ্য লাইন আমার মনে হয়েছিল কোথাও একটা যে গাইনি স্পেশালিটিটা, while it's very important and relevant, it misses out on a lot of things that I enjoyed doing. বিভিন্ন অসুখ, both sexes দেখতে পারা, মেল অ্যান্ড ফিমেল। দ্য ফ্যাক্ট যে ভ্যারাইটি অনেক বেশি ইন মেডিসিন অ্যাজ কম্পেয়ার টু আ গাইনি অর আ সার্জারি অর আদার স্পেশালিটিস ইজ সামথিং দ্যাট স্টার্ট উইথ। আমি আবার পরীক্ষা দিই, অ্যান্ড সেকেন্ড টাইম আই ওয়াজ লাকি, আমার র্যাঙ্ক অনেক বেটার হয়। সো আই হ্যাড দ্য অপশন অফ টেকিং মেডিসিন, রেসপিরেটরি মেডিসিন, সবকিছু। তো কামিং ব্যাক টু ইউর ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন, আমি রেসপিরেটরি মেডিসিন সিলেক্ট করি ২-৩ টে কারণ। ১ নম্বর হলো যে আমার ধারণা, আর সে ধারণা সত্যি ধারণা, যে আমার স্পেশালিটিতে, পালমোনোলজিতে, রেসপিরেটরি মেডিসিনে যত পেশেন্ট, ভারতবর্ষে অন্য কোনো স্পেশালিটিতে তত পেশেন্ট নেই। উইথ পলিউশন, উইথ টিউবারকুলোসিস, উইথ মাইন এক্সপোজার, বায়োমাস ফুয়েল, এই সব মিলিয়ে আমাদের লাং ডিজিজের বাল্ক সবচেয়ে বেশি। সো আই নিউ যে ২০০০ সালে এই স্পেশালিটিটা রক বটম থাকলেও, আফটার দ্যাট স্পেশালিটিটা খালি উত্থানই হতে পারে। there will be more number of good people who do the specialty. So my life was secure. So again, you are right. যে কার্ডিওলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, নেফ্রোলজি, এগুলো অনেক বেশি গালভরা আর অনেক বেশি ইম্পর্টেন্ট স্পেশালিটি ২০০০ সালে ভাবা হতো। কিন্তু দে হ্যাড পিকড। আমি জানতাম তাদের অনেক বেশি রাইজ হওয়ার সম্ভাবনা কম। সো দ্যাট ওয়াজ ওয়ান। আরেকটা হলো যে জেনারেল মেডিসিন করে আমাকে তাহলে আরও ৩ বছরের কমিটমেন্ট দিতে হতো যে আমি সুপার স্পেশালিটি করব। তো পালমোনোলজি ওয়াজ দ্য অনলি স্পেশালিটি যেখানে আমি সোজা একটা এমডি করে আই বিকেম আ স্পেশালিস্ট আফটার দ্যাট। তো এই দুটো কারণ ছিল যার জন্য আমি রেসপিরেটরি মেডিসিনে সিলেক্ট করেছিলাম। অ্যান্ড আই থিঙ্ক আই গেস্ট ওয়েল অ্যাট দ্য টাইম। আই অ্যাম ভেরি হ্যাপি যে আজকে এই ২৫ বছরের জার্নিতে পালমোনোলজি ইজ অ্যাট পার উইথ দ্য কার্ডিওলজি, উইথ দ্য গ্যাস্ট্রোএন্টারোলজি এটসেট্রা। আচ্ছা, ২০২০ পরে বোধহয় আমরা যারা সাধারণ মানুষ, আমরা বোধহয় একটুখানি লাংসেও যে কিছু একটা প্রবলেম হতে পারে এই ব্যাপারে বোধহয় একটু হলেও অ্যাওয়্যার হলাম আফটার দ্য কোভিডে। তো এই মানে আমাকে একটা কথা বলো যে এই মুহূর্তে আমাদের সিচুয়েশন কি? পৃথিবী, এনভায়রনমেন্ট, সমস্ত কিছু নেই। বিকজ আমি কদিন আগেই আমারই চ্যানেলে একটা ইন্টারভিউতে ডক্টর শাকির নন্দী চক্রবর্তী, যিনি হচ্ছেন
পরিবেশ বিজ্ঞানী বা এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট, তিনি বারবার বলছিলেন যে আমরা বোধহয় এখনো ঠিক রিয়েলাইজ করতে পারছি না যে আমরা কি পৃথিবীর দিকে এগিয়ে চলেছি। তো সেটা সবচেয়ে বড় কিন্তু লাংস, ফুসফুস, নিঃশ্বাস। তো এই জায়গাটা থেকে দাঁড়িয়ে রাজা, হোয়াট ইজ ইউর মেসেজ টু দ্য এন্টায়ার ইন্ডিয়ানস, এন্টায়ার ওয়ার্ল্ড, যে আজকের দিনে দাঁড়িয়ে একজন কমিউনোলজিস্ট কি ভাবছে ফর দ্য নেক্সট 10 ইয়ার্স or 20 ইয়ার্স around the land, কিরকম হতে পারে সময়টা? এখনো যদি আমরা অ্যাওয়্যার না হই, কি হতে পারে? তো অ্যাওয়্যার তো আমরা শুরুতেই হতে পারিনি আনফরচুনেটলি। আর এই অ্যাওয়ারনেস আসতে আর কি লাগবে? একটা মহামারী আমরা দেখলাম, একটা প্যান্ডেমিক দেখলাম। লাইক নো আদার এভার। 1818 I think was the influenza pandemic. আর তারপরে সবচেয়ে বড় প্যান্ডেমিক হলো আমাদের রিসেন্ট প্যান্ডেমিক, কোভিড প্যান্ডেমিক। তো তাতেও যে পোস্ট কোভিডে বিরাট কিছু পাল্টেছে আমার মনে হয়। তো আমরা ১ম এ ভারতবর্ষ সম্বন্ধে কথা বলি। আমাদের ভারতবর্ষে আপাতত ৩৫ মিলিয়ন অ্যাসথমেটিক আছে, ৫৫ মিলিয়ন সিওপিডি পেশেন্টস আছে, প্রায় ১০ মিলিয়ন ব্রঙ্কিয়াইটিস আছে। So 100 million people in India have a chronic lung disease of some form or the other. 100 million is a massive number, much more than cardiac disease, brain disease, gastrointestinal disease, etc. তা অনেকগুলো কারণ। ১ নম্বর, তো আমাদের এই পোস্ট কোভিড পপুলেশন অনেক ইমপ্রুভ করেছে আস্তে, আস্তে। কিন্তু তাদের লাউ কোনোদিন নরমালসিতে যাবে না। আর ইফ ইউ লুক এট ফিগার্স, অ্যাবাউট 30% ৩ জনের মধ্যে ১ জন ভারতীয় কোনো না কোনো সময় জানতে বা অজান্তে কোভিড হয়েছে। সো ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য পপুলেশন অফ ইন্ডিয়া এট দ্য টাইম অ্যাজ বিং অ্যাবাউট 130 crores, তাহলে 1/3 of that, which would be more than 40 crore Indians, had COVID at some point or the other. আর সেই সংখ্যাটা, পরিসংখ্যানটা probably একটা conservative estimate. The numbers are actually far more than that. তো এই পোস্ট কোভিড স্টেটাস পৃথিবীর প্রথম ২০টা মোস্ট পলিউটেড দেশের মধ্যে, শহরের মধ্যে ১৫টা শহর ভারতবর্ষে, 15 cities are in India. That is second. Third is, আমাদের দেশে এখনো about 5% of the population, যেটা আমাদের ১৫০ কোটি পপুলেশন যদি আমরা ভাবি, 5% is about 7.5 crores, এখনো রেগুলারলি বায়োমাস ওয়ে, জ্বালানি, কাঠ হলো, কয়লা হলো, সেই জ্বালানিতে রান্না করে। আবার এই পরিসংখ্যানটা বোধহয় অনেক কম। ইট ইজ অ্যাকচুয়ালি মাচ মোর দ্যান দ্যাট। পৃথিবীতে যত টিউবারকুলোসিস আছে, ৪ জনের মধ্যে ১ জনের টিবি ভারতবর্ষে। পৃথিবীতে ১০০ জনের মধ্যে ৪৫ জন যারা অ্যাসমাতে মারা যায়, সেটা ভারতবর্ষে। সো আর আন্ট্রি স্পেশালি, বাট থ্রু আউট দ্য গ্লোব, এই গ্লোবাল ওয়ার্মিংয়ের কথা, এয়ার পলিউশনের কথা আজকাল আমরা রোজ শুনি। সো আই থিঙ্ক গোয়িং ফরওয়ার্ড, আমরা যদি একটা অ্যাডভোকেসি লেভেল, একটা পলিটিক্যাল লেভেল, এই যে আমাদের এখন ভোট হচ্ছে, আমরা তো দেখি যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি, আর আমি সত্যি, সত্যি কোনো পলিটিক্যাল পার্টির ফেভারে বা এগেনস্টে বলছি না, না বইও। বাট তাদের ম্যানিফেস্টোর মধ্যে কোথাও বায়ু দূষণ সম্বন্ধে কোনো স্টেটমেন্ট বা কি স্টেপস নেওয়া হবে, আমরা কিন্তু কোথাও কখনো দেখি না। ইট ইজ নেভার হাই আপ অন দ্য এজেন্ডা। দিল্লির কথা তুমি যদি দেখো, তো দিল্লিতে কত কিছু করা হলো, অল্টারনেট ডে, অন ইভেন নাম্বার, গাড়ি চালানোর সংখ্যা কম, সাইকেল বেশি, উই হ্যাভ ট্রাইড এভরিথিং। কিন্তু সেই এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এবারও went up to 500 during a long time through the year. অ্যান্ড আমাদের সারা পৃথিবীতে কোথাও ৫০০ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স আর দেখা যায়। তো আই থিঙ্ক আনলেস একটা অ্যাডভোকেসি লেভেল উই ট্রাই অ্যান্ড চেঞ্জ হাউ থিংস আর, যতক্ষণ না আমাদের যারা লিডার্স, দেশের যারা লিডার, যারা ডিসিশন মেকার, যারা পলিসি তৈরি করছে, তারা যদি কিছু না প্রমালগেট করে, ফর্মুলেট করে টু ট্রাই অ্যান্ড প্রিভেন্ট এয়ার পলিউশনের ইটস এফেক্টস, আমার মনে হয় না আমরা এই এয়ার পলিউশনের জন্যে, দূষণের জন্যে লাংসের ক্ষয়ক্ষতি কমাতে পারবো ওভার এ পিরিয়ড অফ টাইম। আমার মনে হয় না। আরেকটা জরুরি কথা, যে আমরা সবসময় ভাবি যে দূষণ মানেই লাংস, সেরকম তো নয়। হার্ট অ্যাটাক সংখ্যা অনেক বেশি হয় দূষণের মধ্যে, স্ট্রোকস অনেক বেশি হয়, কিডনি ড্যামেজ অনেক বেশি হয়। তো পলিউশন কজেস ড্যামেজ অফ এভরি অর্গান ইন দ্য বডি। ক্যান্সারের সংখ্যা অনেক বেশি হয়। সো ইট কজেস damage of every organ in the body, and that is something that we need to keep in mind. It is not just about asthma, it is not just about COPD.
দূষণের জন্য আমাদের চুল থেকে নিয়ে পায়ের নখ অব্দি লিটারালি প্রত্যেকটা অর্গানের ক্ষয়ক্ষতি হয়। অ্যান্ড আনলেস আমরা সবাই একসাথে কিছু করার চেষ্টা করি, খালি মাস্ক পরা অ্যাজ আ প্রিভেনশন অফ দূষণ উইল নেভার, যতক্ষণ না পুরো এনভায়রনমেন্টটাকে আমরা ঠিক। আচ্ছা, এই যে রাজা, যেটা তুমি কথায় কথায় বলছিলে, অ্যাসমার যে এত মৃত্যু হার, কিন্তু অ্যাসমা এই জিনিসটাকে আমরা অনেকেই জানি যে ও আমার তো অ্যাসমা আছে আমার, কিন্তু রিয়েলি টেক থিংস ভেরি সিরিয়াসলি। আমার মনে হয় কোথাও একটা সিরিয়াস একটা হার্টের অসুখ করেছে, একটা কিডনির অসুখ করেছে, তখন মানুষ এরকম নড়ে চড়ে বসে। কিন্তু আমার আজকে একটা অ্যাসমা আছে বা একটা সিওপিডি আছে, উই টেক ইট লাইটলি, মানে লাইটলি না, মানে জানি আমি এই মুহূর্তে আমি তো মরে যাচ্ছি না, ওইগুলো না তুমি সেই মুহূর্তে মারা যাচ্ছি। এইরকম কিছু সিচুয়েশনস কি আছে? মানে তোমার মনে হয় কি এরকম কোনো এরকম থট প্রসেস কাজ করে আমাদের মধ্যে, মানুষের মধ্যে? তো সেই অ্যাওয়ারনেসটার অবশ্য। তো শুভদীপ, ইউ হ্যাভ পুট ইট ভেরি নাইসলি অ্যাকচুয়ালি, অ্যাজ ওয়েল অ্যাজ আই উড হ্যাভ। তো হার্ট ডিজিজ, ব্রেন ডিজিজ এগুলোতে হঠাৎ মৃত্যু হয়। তো যে কোনো জিনিসেই যদি হঠাৎ মৃত্যু হয়, তাহলে লোকে সেটাতে ভয় অনেক বেশি পায়। যার জন্য লোকে ক্যান্সারে ভয় পায়। কারণ তার মধ্যে একটা দুরারোগ্য ব্যাধির একটা ইটস সর্ট অফ ইমপ্লাইড যে এই অসুখে প্রাণ যাবে। অ্যাসপা সিওপিডি লাইটলি নেওয়ার কারণ হলো যে এতে যে ক্ষয় হয়, ডিকে হয়, ওয়ার্সনিং হয়, সেটা একটা পিরিয়ড অফ টাইম দিয়ে ধরে হয়, রাদার দ্যান সাডেনলি হয়। কিছু ক্ষেত্রে সাডেনলিও লোকে প্রাণ যায় সিওপিডি অ্যাটাকসে, নিশ্চয়ই হঠাৎ প্রাণ যায় লোকেদের। কিন্তু সেটা হার্ট ডিজিজ, ব্রেন ডিজিজ, কিডনি ডিজিজ যত তাড়াতাড়ি হয়, তত তাড়াতাড়ি হয় না। তো আমার মনে হয়, এগেন লাইক ইউ সেড বিফোর, যে কোভিডের পরে লাং ডিজিজের আন্ডারস্ট্যান্ডিং লোকের নিজের ইন্ডিভিজুয়াল সচেতনতা অনেক বেড়েছে। আমি দেখেছি যে আমার পেশেন্টরা ইনহেলার, যাতে আবার একটা বিরাট ট্যাবু আছে যে ইনহেলার মিলে আমি ইনহেলারের ওপরে ডিপেন্ডেন্ট হয়ে যাব। স্টেরয়েড ইনহেলার মিলে আমার তাতে ডিপেন্ডেন্স হয়ে আমার বোনস পাতলা হয়ে যাবে, আমার চোখ খারাপ হয়ে যাবে, আমার আই উইল ডিজেনারেট কুইকার। এই সব ব্যাপার চলে আসে উইথ দ্য ইউজ অফ ইনহেল স্টেরয়েডস। তো এইসব ট্যাবু, স্টিগমা চলে যাওয়া, ইনহেলারের অ্যাকসেপ্টেন্স, অসুখের অ্যাকসেপ্টেন্স, টু ট্রাই অ্যান্ড টেক মেডিকেশনস রেগুলারলি, ঠিকমতো ডাক্তার দেখানো, উই হ্যাভ মেড প্রোগ্রেস। আমার বলা হয় গত 5 বছরে উই হ্যাভ মেড প্রোগ্রেস। কিন্তু আরও অনেক দূর যেতে হবে ফর ইট টু কাম টু দ্য লেভেল অফ আ হার্ট অ্যাটাক বা ব্রেন অ্যাটাক। আমরা এখন তথাকথিতভাবে লাং অ্যাটাক টার্মিনোলজিতে সারা পৃথিবীতে আনার চেষ্টা করছি টু গিভ ইট দ্য সেম ডিগ্রি অফ সিরিয়াসনেস। কিন্তু লোকের ভাবনা সেই লেভেলে পৌঁছতে, লাইক ইউ সেড, আমার মনে হয় একটু সময় সময়। আচ্ছা, এবারে এবারে আসি সিওপিডি। এই যে সিওপিডি, এই অসুখটা কি? একটুখানি আমার দর্শকদের জন্য যদি একটু সাধারণভাবে বলে দাও যে সিওপিডি আজকের দিনে একটা সাংঘাতিকভাবে, মানে বলতে গেলে ওটাও একটা প্যান্ডেমিকের দিকেই যাচ্ছে, যেটা আমরা আনঅ্যাওয়্যার অফ, অতটা জানি না। এই সিওপিডি এই সম্বন্ধে একটু যদি আমার মানে আমার দর্শকদের একটু ডিটেইলস এ বলে দাও। না, নিশ্চয়ই শুভদীপ। তো সিওপিডি হলো শ্বাসনালীর সংকুচন। তো আমাদের নর্মালি শ্বাসনালী যদি এরকম হয়, তাহলে শ্বাসনালীর সংকুচন এরকম। তো এই সংকুচিত শ্বাসনালীর যে ইনার লাইনিং, সেই ইনার লাইনিংটা লাল হয়ে যায়, ফুলে যায়, যাকে মেডিকেল টার্মসে বলে ইনফ্লামেশন। আমি দুটো কথা বললাম। 1 নম্বর বললাম শ্বাসনালীর সংকুচন, যাকে মেডিকেল টার্মসে বলে ব্রঙ্কো কনস্ট্রিকশন। ব্রঙ্কো মানে শ্বাসনালী, কনস্ট্রিকশন মানে সংকুচন। আর ইনফ্লামেশন হলো শ্বাসনালীর ইনার লাইনিংয়ের জ্বালা হওয়া, ফুলে যাওয়া, সেটা হলো ইনফ্লামেশন। তো এটাতে আমরা যখন চুপচাপ বসে রয়েছি, আমাদের অক্সিজেনের রিকোয়ারমেন্ট যখন কম, এই সংকুচিত শ্বাসনালী এনাফ অক্সিজেন দিচ্ছে আমাকে ফর মি টু ব্রিথ নেস। যখন আমি হাঁটাচলা করছি বা সিঁড়ি উঠছি বা চড়াই উঠছি বা এক্সারশন করছি, সাঁতার কাটছি, আমার যত অক্সিজেন রিকোয়ারমেন্ট বাড়ছে, তখন এই সংকুচিত শ্বাসনালী, ইনফ্লেমড শ্বাসনালী, প্রদাহওয়ালা শ্বাসনালী ইজ নট অ্যালাউইং এনাফ অক্সিজেন টু রিচ। আর তার জন্য তাড়াতাড়ি শ্বাসটা, হাঁপ ধরা, মনে হওয়া যে আমার পুরো অক্সিজেন ভিতরে যাচ্ছে না, এই বিভিন্ন সেন্সেশন হয়। এই প্রদাহের জন্য কাশি, কফ। তো আমাদের সিওপিডির 3টে মেইন সিস্টেমটা: কাশি, কফ এবং শ্বাসকষ্ট। তো এই প্রদাহ বা ইনফ্লামেশনের জন্য কাশি, কফ হয়, শ্বাসনালীর সংকুচনের জন্য হাঁপ ধরে। তাই জন্য এর মেইন ট্রিটমেন্ট হলো ব্রঙ্কোডায়ালিটার, মানে শ্বাসনালী খুলে দেওয়ার জন্য ওষুধ। সো দ্যাট ইজ ব্রঙ্কোডায়ালিটার।
আর একটা হলো অ্যান্টি ইনফ্লামেটরি, যাতে প্রদাহটা খোলাটা কমে যায়, দ্যাট ইজ অ্যান্টি ইনফ্লামেটরি। আর সেটা মেইনলি ইনহেল স্টেরয়েড। তো এই দুটো সমন্বয় আমাদের সিওপিডির চিকিৎসা। তো এর অনেক এনভায়রনমেন্টাল ট্রিগার। ১ নম্বর হলো ধূমপান। আমরা যখন ছোট ছিলাম, আমি যখন ডাক্তারি পড়েছি বা পোস্ট গ্র্যাজুয়েশন করেছি, আমাদের শেখানো হতো যে সিওপিডির একমাত্র কারণ ধূমপান। এখন আমরা জানি যে দূষণ, বা আমরা একটু আগে বায়োমাস ফুয়েল বার্নিং এর কথা বললাম। তো বায়োমাস ফুয়েল বার্নিং বা এই ধূপ-ধুনো দিয়ে পুজো করা, তো এই ধূপ-ধুনোর এক্সপোজার, এগুলো সব সিওপিডির কারণ। আর আমরা এখন পৃথিবীতে যত দেশ আছে তাদের মধ্যে সিওপিডির পরিসংখ্যানে ১ নম্বর, মৃত্যুতেও ১ নম্বর। তো লাইক ইউ সেড, it is an epidemic that we do not recognize. It is a chronic disease which needs governmental support. কিন্তু সেই গভর্নমেন্টাল সাপোর্টার আরও আমাদের কনসিয়াসনেস, ডাক্তারদের কনসিয়াসনেস, হেলথ কেয়ার ওয়ার্কারদের কনসিয়াসনেস, এবং সেটাই পেশেন্টের কাছে ট্রান্সফার করা খুবই জরুরি। এটা তো খুব সুন্দর করে আমার মনে হয় সিওপিডি নিয়ে তুমি বললে দর্শকদের, যারা লেম্যান, যারা আমার মতন মানুষ, যারা অত সহজে বোঝে না, আমার মনে হয় তাদের কাছে এটা খুব প্রস্তুত দিয়ে। তার মানে তুমি বলতে চাইছো যে শুধুমাত্র যে ধূমপানকেই আমরা একটা সময় দায়ী করতাম, অ্যাকচুয়ালি তা নয়। পরিবেশ দূষণ এবং আরো অন্যান্য অনেকগুলো ফ্যাক্টরস যেগুলো আজকে সিওপিডির জন্য কিন্তু সিওপিডির কারণ চেক করে দেওয়া হচ্ছে। এবারে একটা খুব মজার জিনিসে আসবি, সেটা হচ্ছে আমাদের একটা কমন প্র্যাকটিস এক্সপেরিয়েন্স কেন সারা বিশ্বেই এটা আছে। পায়রাদের খাওয়ানো। যে পায়রাদের এমনকি ডিডিএলস এর মতন একটা সিনেমাতেও বেশ করি অ্যাকচুয়ালি করে খাইছে, which actually has become মানে পপুলার সিন ওটা। তো এই যে পায়রা থেকে, পায়রার আমাদের কাছে কবুতরে যা মানে পায়রা মানেই প্রেমের চিঠি পাঠিয়ে দিচ্ছি বা এরকম কিছু। কিন্তু যেটা আস্তে, আস্তে এখন আমরা অনেক রকমভাবে মিডিয়াতে, Instagram, সোশ্যাল মিডিয়া সব জায়গায় দেখছি যে পায়রা নিয়ে একটা সতর্কতা কোথাও একটা আন্ডারলাইন চলছে। লোকে হয়তো অতটা নিচ্ছে কি নিচ্ছে না আমি বুঝতে পারছি না। কিন্তু এই যে পায়রার থেকে যে হাইপার সেনসিটিভ নিউমোটাইপিস যেটা বা ILD যে অসুখটার দিকে যাচ্ছে, এইটাকে নিয়ে অ্যাজ আ পালমোনোলজিস্ট এই মুহূর্তে তুমি কিভাবে অ্যাওয়্যার করছো তোমার পেশেন্টদের? তারা কি আসছে? সেটা কি অ্যাকচুয়ালি অন দ্য রাইজ? এই অসুখটা কি আস্তে, আস্তে বাড়ছে এবং বলছে নাকি ২০০০ মানে নেক্সট অ্যানাদার ১০ ইয়ার্স ২০৩০ বা ২০৩৫ এর মধ্যে এটা নাকি একটা সাংঘাতিক বড় মৃত্যুর কারণ হয়ে উঠতে পারে। এইটা এইটা কতটা সত্যি, কতটা রেলেভেন্ট এবং এটা কিভাবে আটকানো যেতে পারে বলে মনে হয় বাজার? তো খুব জরুরি প্রশ্ন শুভদীপ। তো আমরা প্রথমে একটু আইএলডি সম্বন্ধে কথা, আমরা তারপর নিশ্চয়ই পায়রায় আসবো, which is also very important. তো সিওপিডি আমরা কথা বললাম যে শ্বাসনালীর সংকোচন এবং শ্বাসনালীর চারিপাশে প্রদাহ, তার থেকেই অসুখটা। তো আইএলডি হলো একটা ফাইব্রটিক ডিজিজ, যেখানে লাংসে অনেক ক্ষত, স্কার্স আস্তে আস্তে শুকিয়ে লাংসটাকে ছোট করে দেয়। শ্বাসনালীর অসুখ নয়, এটা লাংসের অসুখ, যেখানে লাংস সাইজে ছোট হয়ে যায়। এবার এই স্মল সাইজ মিনি লাং আমরা যখন হাঁটাচলা করি, সিঁড়ি উঠি, চড়াই রেখি, যেরকম সিওপিডির ক্ষেত্রে বলছিলাম, ইজ নট এনাফ টু প্রোভাইড এনাফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ অ্যাজ রিকোয়ার্ড। তাই জন্য আইএলডিতে লাংসের অসুখ হিসাবে এক্সারশনে শ্বাসকষ্ট হয়, তাই জন্য কাশিও হয়। এই আইএলডির অনেক কারণ আছে, অনেক কারণ। আইএলডির সংখ্যা পরিসংখ্যান সিওপিডির থেকে অনেক কম, কিন্তু তার সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। আর হয়তো আগামী ১০ বছরে, অ্যাজ ইউ সে, ইট উইল অলসো বিকাম অ্যান এপিডেমিক ইন দিস কান্ট্রি। এর মধ্যে একটা বড় কারণ হলো ক্রনিক হাইপার সেন্সিটিভিটি নিউমোনাইটিস। তো ক্রনিক আপনারা সবাই জানেন, আমাদের দর্শক বন্ধুরা সবাই জানেন ক্রনিক মানে কি। হাইপার সেন্সিটিভিটি হলো একটা অ্যালার্জিক রিয়াকশন, আর নিউমোনাইটিস হলো নিউমোনিয়ার মতো ছোট ছোট প্যাচ লাংসের মধ্যে। আমি বললাম ক্ষত, স্কার্স তৈরি করে লাংসের মধ্যে। এটা একটা অ্যালার্জিক ফেনোমেনন, তাই জন্য নাম হাইপারসেন। এই বিভিন্ন অ্যালার্জেনের মধ্যে আমাদের দেশে, বিশেষ করে আমাদের পশ্চিম দিকে এবং উত্তর দিকে, আমরা দেখেছি যে পিজন ড্রপিংস, জেনারেলি বার্ড ড্রপিংস, কিন্তু পিজন ড্রপিংস বা পায়রার যে পাখা, তার যে ডাস্ট, সেগুলো আমরা যদি ইনহেল করি ওভার এ পিরিয়ড অফ টাইম, তাহলে স্কারিং ডিজিজ অফ দ্য লাং, এই লাংসের মধ্যে ক্ষত হওয়া এবং আস্তে আস্তে শুকিয়ে লাংস ছোট হয়ে যাওয়া বেশ অনেক পরিমাণে হয়। আজ থেকে প্রায় ১০ বছর আগে
আমরা পাবলিশ করি what was called the ILD India Registry। এই ILD India রেজিস্ট্রিতে আমরা দেখি এই ক্রনিক হাইপারসেনসিটিভ নিউমোনাইটিস ক্রনিক এইচপি হলো ভারতবর্ষের কমনেস্ট কজ অফ ILD। প্রত্যেক 2 জন পেশেন্ট যাদের ILD তাদের একজনের ক্রনিক হাইপারসেনসিটিভ নিউমোনাইটিস এর থেকে হয়। তার মধ্যে প্রধান কারণ মানে যত পেশেন্টের ক্রনিক এইচপি আছে তাদের মধ্যে কমনেস্ট কারণ হলো পিজন ড্রপিংস আর পিজন ফেদার্স ইনহেল করা। আমরা দেখি যে আমাদের ওয়েস্ট আর নর্থ আমি যেরকম বললাম তার পরিসংখ্যা অনেক, কিন্তু ক্রনিক এইচপি ক্রনিক হাইপারসেনসিটিভ নিউমোনাইটিস আরও অন্যান্য অনেক কারণে হয়, যেরকম এয়ার কুলারের গায়ে ফাঙ্গাস হয়। নর্থে আমরা প্রচুর দেখেছি এই ফাঙ্গাল ট্রিগার নর্থ সামনাথের জেলা নর্দার্ন ইন্ডিয়া দিল্লি বা দিল্লি চণ্ডীগড় কাশ্মীর। তো এই ছত্রাকজনিত লাংয়ের স্কারি প্রচুর আমরা পেয়েছিলাম এয়ার কন্ডিশনার থেকে, এয়ার কুলার থেকে, অনেক ক্ষেত্রে অ্যাসপারজিলাস বলে একটা ছত্রাক আছে, ফাঙ্গাস আছে, সেখান থেকে আমরা দেখেছি অসুখ অনেক বেশি হতে। কিন্তু পিজন ড্রপিংস ইম্পর্টেন্ট, পিজন থেকে দূরে থাকা ইম্পর্টেন্ট, সামনে দাঁড়িয়ে পিজন না খাওয়ানো ইম্পর্টেন্ট। আর আমরা যত এগোতো পিজন ড্রপিংস এক্সপোজার হলো সঙ্গে সঙ্গে ক্রনিক এইচপি হলো এরকম নয়। পিজন ড্রপিংস থেকে ক্রনিক এইচপি হতে অন্তত 2-3 বছর সময় লাগে। তো এরকম নয় যে যেই পিজন ড্রপিং হবে সেই অ্যাসপার মতো একটা ক্রনিক এইচপি অ্যাটাক হয়ে যায়। তো তার ফলাফল আসতে অন্তত 2-3 বছর সময় লাগবে। তো তাই জন্যে এক্সপোজার বন্ধ হয়ে গেল মানে অসুখ হবে না এরকম নয়, কিছু বছর পরেও অসুখ দেখা যেতে পারে। তাই জন্য যতটা দূরে থাকা সম্ভব আপনি আপনার জানলা যতটা প্রোটেকশন দিতে পারেন যাতে পায়রা ভেতরে না ঢুকে আসে বা জানলার পটিতে না বসে বা আপনি খেতে না দেন, আপনার খাওয়াতে হয় কোনো অসুবিধা নেই, আপনি আপনার টেরেসে দানা দিয়ে চলে আসুন, পায়রা নিজেরা নিজে গুণে এসে খেয়ে যাবে। কিন্তু দাঁড়িয়ে খাওয়ানো কিন্তু বাবা পরিষ্কারও করে না, কারণ দিয়ে এলাম ওখানে ড্রপিংস তো পড়ে যাচ্ছে। তো সেটা যদি ঝাড় দেয় উইদাউট প্রোটেকশন তাহলে দ্যাট উইল রেজাল্ট ইন ক্রনিক এইচপি ইন আ লট অফ পিপল। সবার হবে না, এর একটা জেনেটিক প্রিডিসপোজিশন আছে, কিন্তু কাদের হবে সেটা আমাদের পক্ষে প্রেডিক্ট করা অসম্ভব। তাই জন্যে না ইউজ করা, যেরকম ধূমপান। তো অনেকেই গর্ব শুনে থাকবে শুভদীপ বলে আমি তো 30 বছর ধরে সিগারেট খাচ্ছি, এখন আমি লাফিয়ে 70 বছর বয়সে লাফিয়ে 4 তলাও উঠে যেতে পারি। তো দে আর এক্সেপশনস অ্যান্ড দে আর জেনেটিক্যালি ব্লেসড। তাদের জিনাও যে তাদের প্রোটেক্ট করে, কিন্তু সেটা দেখে এটা ভাবার কোনো কারণ নেই যে আহলে যদি 30 বছর সিগারেট খায় আমিও লাফিয়ে 70 বছর বয়সে উঠতে পারবো, সেটা না ভাবাই শ্রেয়, কারণ বেশিরভাগ লোকেরই এই ক্ষতি হয়। সিমিলার ফর পিজন ড্রপিংস, এরকম ভেবে লাভ নেই যে আমার হয়তো জিনটা ঠিকঠাক থাকবে তাই জন্য আমার ক্রনিক এইচপি হবে না। এই প্রোটেকশন, পায়রার এগেনস্টে প্রোটেকশন বা বার্ডের এগেনস্টে প্রোটেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং ক্রনিক এইচপির জন্য সচেতনতা খুব দরকার, কারণ এই সচেতনতা সিওপিডি আসপার লেভেলেও পৌঁছয়নি এখন অব্দি আমাদের দেশে। এইটা তো খুব ইন্টারেস্টিং কথা যে পায়রার কাছ থেকে বা অ্যালার্জেনের কাছ থেকে দূরে থাকতে হবে। এই দূরে থাকাটা তো খুব ডিফিকাল্ট। আজকে আমাদের মতন দেশে যেখানে সবাই অত প্রিভিলেজ না, হয়তো এমন একটা জায়গায় রয়েছে যেখানে হয়তো পায়রার বাস বা তার পাশে পায়রা, সেই জায়গাটা থেকে ছেড়ে তার বাড়ি ছেড়ে চলে যাওয়া, এটা তো সবার পক্ষে খুব একটা ইজি নয় ব্যাপারটা। তো সেইখানে কোনো প্রিকশনারি মেজার্স নাকি সবসময় মাস্ক পরে থাকা, বা এটা তো একটা খুব ডিফিকাল্ট একটা মানে আমরা তো কোভিডেই দেখেছি লোকে মাস্ক পরতে রাজি ছিল না। তো সেই জায়গাটাতে কিভাবে হবে তো খুব একটা মানে এখানে তাহলে তো প্রশাসনের একটা রোল প্লে হয়। নিশ্চয়ই। তো প্রশাসনের রোল তো আছেই আমাদের দেশে বা পৃথিবীর যে কোনো দেশে। আমরা তো প্রশাসনকে ইনফ্লুয়েন্স করতে পারি, সেটা আমাদের কন্ট্রোলে নয় আনফরচুনেটলি। আমাদের কন্ট্রোলে খুব বেশি হলে আমরা নিজেরা এবং আমাদের ইমিডিয়েট পরিবার আমাদের নিয়ে। তো আই এগ্রি উইথ ইউ যে সব জায়গায় সম্ভব নয়, কিন্তু এইটুকু সচেতনতা যদি থাকে যে হ্যাঁ এটা ক্ষতিকারক, আমি যতটা সম্ভব অ্যাভয়েড করব। আই এগ্রি উইথ ইউ যে মাস্ক সবসময় পরে থাকা সম্ভব না, কিন্তু স্পেশালি যখন ক্লিন করছো, এই যে আমরা একটু পিজন ড্রপিংসের কথা বললাম, চিডিন ড্রপ সময় যদি পায়রার পায়খানা যে একদম ঠিক কথা, পিজন ড্রপিংস মানে পায়রার পায়খানা। তো সেই পরিষ্কার করার সময় একটা মাস্ক পরা সেটা জরুরি। তো নিজের লেভেলে করার চেষ্টা তো নিশ্চয়ই করতে হবে। প্রশাসন নিশ্চয়ই কোনো না কোনো সময় অ্যাক্টিভ হয়ে এই ব্যাপারগুলো নিজেদের ইলেকশন ম্যানিফেস্টো, নিজেদের ম্যানিফেস্টোর মধ্যে আনবে, কিন্তু সেটা কবে হবে সেটা আমরা কেউ জানি না। কাজেই নিজেদের সচেতনতা জরুরি। মানে আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি তোমার শুভদীপ, আমি প্রচুর পেশেন্ট পাই যাদের বাড়িতে এখনো কয়লার উনুনে রান্না হয়, হ্যাঁ, আর তারা
কলকাতা শহরের বাসী, তারা কনসাস। আমরা এই আরুকারিতে যাবো মনে হয় কয়লার রুমে আবার। ঠিক কথা, ঠিক কথা। তো তারা বলে যে খাবারের স্বাদ একদম অন্যরকম হয় যখন আমরা কয়লার রোদে রাখি। ঠিক তো? অনেক রেস্টুরেন্ট, হোটেল ওনাররা বলে যে আমরা যদি আমাদের বিরিয়ানিটা কয়লার রোদে না বানাই, তাতে স্বাদ হবে না। তো এই যে কনসিয়াসনেস যে এটা ক্ষতিকর বা আমাদের হিন্দু ধর্মে ধূপ জ্বালানো, ধুনো ইউজ করা ইজ অলমোস্ট আ কম্পালশন। লোকে মনে কর অনেক ধর্মে ঠিক কথা। মুসলমান ধর্মে নিশ্চয়ই তো একদম বা ইভেন ক্রিশ্চিয়ানিটি সব জায়গায়। কিন্তু এটা যে সিগারেট খাওয়ার মতোই ক্ষতিকারক আর এটা রিসার্চ যেটা এটা আমি বলছি বা অন্য কোনো পালমোনোলজিস্ট দিকের এক্সপার্ট ওপিনিয়ন দিচ্ছে তা নয়। রিসার্চে দেখা গেছে যে আপ তোমার মনে আছে কিছুদিন আগে অব্দি এখন তো গুড নাইট এটসেট্রা এসে আপাতত এই ধোঁয়াওয়ালা চলে গেছে এই ধূপ বলবো টর্টয়েস টর্টয়েস ছিল তার একটা এই ছোট বেটে একটা ধূপ ওটা একটা কালো রঙের যেটা মতো স্টিক দুশিয়ামারা। হ্যাঁ, তো আমরা আজ থেকে ১২ বছর আগে পুনেতে একটা স্টাডি করেছিলাম। আমরা বলছি কারণ আমারই ব্রেইন চাইল্ড এই স্টাডিটা। তো সেটাতে এইটা একটা বন্ধ ঘর, যদি জানলা বন্ধ থাকে, দরজা বন্ধ থাকে, একটা ঘরের মধ্যে যদি এটা রাত্রিবেলা ৬ ঘন্টা জ্বলে আর আপনি যদি সে ঘরে ঘুমিয়ে থাকেন, তাহলে ইট অ্যামাউন্টস টু স্মোকিং 100 সিগারেটস থ্রু দ্য লাইট। ১০০টা সিগারেটের সমান। তো এরকম অনেক ডেটা আছে। আমরা একটা দিল্লিতে স্টাডি করেছিলাম যেখানে আমরা নন স্মোকিং, নেভার স্মোকিং পুরুত মশাইদের লাং ফাংশন করেছিলেন যারা অন্তত ১০ বছর ধরে মন্দিরে পুজো করছে। আর উই ফাউন্ড যে 40% ১০ জনের মধ্যে ৪ জন তাদের সিওপিডি ছিল ইন দ্যাট পপুলেশন অফ পেশেন্টস। হ্যাঁ? তো এগুলো যে ক্ষতিকারক তার আমাদের দেশে বিদেশে খুব ভালো ডেটা আছে। তো এইখানে কনসিয়াসনেস দরকার। এখানেই আমাদের অন্ধবিশ্বাস, বিলিফ থেকে বেরিয়ে এসে উই নিড টু অ্যাভয়েড শিক্ষা। হ্যাঁ? তো শিক্ষা, বোঝা, ভাবা, নিজের সম্বন্ধে নিজে কনসিয়াস হওয়া অ্যান্ড নট জাস্ট টু পুট দ্য ব্লেম অন আদার্স যে হ্যাঁ, আমাদের পলিটিশিয়ানরা কি করছে, আমাদের প্রশাসন কবে করবে তার জন্য আমি অপেক্ষা। কেন দূষণের জন্য প্রশাসন কিছু করছে না? তার আগে আমরা নিজেদের কন্ট্রোলে রয়েছি, আমাদের পরিবার আমাদের কন্ট্রোলে রয়েছে। সেখানে চেঞ্জ শুরু হোক। নিশ্চয়ই কোনো না কোনো সময় প্রশাসনও ফিরে আমাদের পাশে এসে দাঁড়িয়ে বলবে, "আমরাও দূষণের জন্য লড়বো, তোমাদের পাশে দাঁড়াও।" যেমন এই যে পরিবারের কথাটা যেখানে এনোনা রাজা আছে, এখানে আমি একটা ছোট জিনিস বলি যে, ধরো আমার পায়রার থেকে কিছু অসুখ করছে। কিন্তু পাড়ার লোক পাশের বাড়ির লোক পায়রা থেকে আবার হচ্ছে এই যে একটা ইগনোরেন্স বা একটা তাচ্ছিল্য করে দিলাম পুরো ব্যাপারটাকে। এই জিনিসটাই আমাদের মনে হয় কোথাও একটা গ্রো করতে হবে চায়, যেটা হচ্ছে না। আরেকটা হচ্ছে রিসার্চ। আর রাজা একটা ছোট জিনিস সেটা হচ্ছে যে আমরা কমপ্লিটলি ডিপেন্ড করছি ইউএসএ, ইউকে এদের কাছে তাদের রিসার্চ নিয়ে। কিন্তু ভারতবর্ষে কোনো জিনিস নিয়ে সেরকম রিসার্চের আমাদের চোখে কিন্তু কোথায় পড়ছে না। তো অ্যাজ আ এক্সট্রিমলি এমিনেন্ট পালমোনোলজিস্ট রাজা ধর, তোমার কি মনে হয় যে এই রিসার্চের জায়গায় আমরা ভারতীয় বা ভারতবাসী বা ভারতবর্ষ কোথায় দাঁড়িয়েছে? তো এগেইন খুব ভালো জরুরি প্রশ্ন। আ তো আমার মনে হয় যে আমরা এই একটা এরিয়াতে অনেকটা প্রোগ্রেস করেছি। কিন্তু অনেক প্রোগ্রেস করা বাকি আছে। তো আমাদের ডাক্তার মহলে বলি আর তারপর আমি পালমোলজি সম্বন্ধে এক মিনিট বলব। আমাদের ডাক্তার মহলে আমাদের প্রবলেম হলো যে আমাদের ডেডিকেটেড টাইম ফর রিসার্চ থাকে না। তো রিসার্চ করার জন্য সময় লাগে, রিসার্চ করার জন্য ধৈর্য লাগে, রিসার্চ করার জন্য একটা ব্যাকআপ টিম লাগে। আমাদের ডাক্তাররা প্রায় ১২ ঘন্টা পেশেন্ট দেখে। তারপর শুধু যে সে যদি একটু সময় রেস্ট না নেয় বা পরিবারের সাথে না কাটায় বা ছেলেমেয়ের সাথে না কাটায়, তাহলে তার কোয়ালিটি অফ লাইফ থাকে না মূলাহি চড়ায়। তো গোয়িং ফরওয়ার্ড আমার মনে হয় এখন অনেক ট্রেডিশন আছে। আমি যেরকম আই এম ভেরি, ভেরি কিন অন রিসার্চ। আমার ডেটা জেনারেট করাটা ইজ ওয়ান অফ মাই মোস্ট ইম্পোর্টেন্ট অ্যাম্বিশনস ইন লাইফ। আর সেটা হয়তো কিছু ক্ষেত্রে সার্থকও হয়েছে। তো আমাদের এখন ভারতবর্ষে একটা বড় টিম ফর রেসপিরেটরি রিসার্চ রয়েছে। আমরা প্রচুর মাল্টি সেন্টার রিসার্চ, বড়, বড় ইমপ্যাক্ট ফ্যাক্টরওয়ালা জার্নাল, ইমপ্রেসিভ জার্নালস এ আমরা পাবলিশ করছি। আমি ২০২৫ এ নিজের ক্ষেত্রে বলছি আর এটা বড়াই করে বলছি না। জাস্ট টু সে যে দেশের রিসার্চ বাড়ছে। আমি প্রায় ৩০ টা পেপার সহ 3 পেপারস আ মান্থ পাবলিশ করেছি হাই ইমপ্যাক্ট ফ্যাক্টর জার্নালস। আর সেগুলো সব আমি করেছি তা না। সেগুলো কোলাবোরেটিভ রিসার্চ সারা পৃথিবীর সাথে, সারা ভারতবর্ষের বিভিন্ন সেন্টারের সাথে করা যেখানে অনেক ক্ষেত্রেই সেই রিসার্চটা হ্যাজ বিন লেড বাই আদার্স। তো জরুরি আমাদের দেশে একটা
বেসিক ইথস, রিসার্চ তো নিশ্চয়ই জরুরি। কিন্তু এই একসাথে কাজ করতে পারার স্পিরিট, একে অপরের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং ভাব রেখে কোলাবোরেট করা, সেটা তোমাদের শুভদীপ তোমাদের লাইনে যেরকম জরুরি, আমার লাইনেও সেরকম জরুরি। আমাদের দেশে এই একটা হয়তো ল্যাকিউমি ছিল, যেখানে আমরা সাথে, সাথে কাজ করতে অতটা শিখি। ডাক্তাররা তো শিখেই। তো এই হেলথ কেয়ার ওয়ার্কাররা সবাই হ্যান্ড হোল্ড করে একসাথে একে অপরকে সাপোর্ট করে কাজ করবে। সিনিয়ররা জুনিয়রদের সাপোর্ট করবে। এই ব্যাপারটা যদি চলে আসে, তাহলে ভারতবর্ষে রিসার্চ, ডেটা কিপিং, পাবলিকেশন এগুলো অনেক তাড়াতাড়ি বাড়বে। আমি যা বললাম, আমার মনে হয় আমরা লাস্ট ৫ বছর ১০ বছরে অনেক প্রোগ্রেস করেছি। আমাদের লাস্ট ২০২৫ প্রথম 2% পালমোনোলজিস্টের মধ্যে সারা ভারতবর্ষ থেকে প্রায় ২২ জনের নাম ছিল, which is a big thing। কিন্তু এই সংখ্যা অনেক বাড়বে। অনেক ইয়াংস্টার্স আছে যাদের রিসার্চ করতে ভাল লাগে, যারা enthusiastic, যারা পড়াতে ভালোবাসে, টিচিং প্রোগ্রামস কারিশ করছে। সো থিংস আর মুভিং ফরওয়ার্ড। আমরাও মুভ করছি। দ্য মোবাইল দ্যাটস ইউ অ্যান্ড উই উইল মুভ ফরওয়ার্ড। আমরা অনেক, অনেক কিছু ডিসকাস করলাম। একটা ছোট জিনিস, তুমি শুরুতে বলেছিলে যে তুমি ক্রিকেট কমেন্টেটর হতে চেয়েছো। ক্রিকেটের প্রতি তোমার প্যাশন আছে, এটা তুমি বললে। তোমার লেখার প্রতিও একটা প্যাশন আছে, তাই তো? তুমি আবার লেখো। তো এবং তোমার বইও তো বেরিয়েছে এবারে বই ফেক নয়, বুক ফেয়ার। তো এই লেখার ব্যাপারটা একটু ডালে। তো খেলাধুলা আমার করতে খুব ভাল লাগে। খেলার কথাটা বলি তো ক্রিকেট। আমি ছোটবেলা থেকে আমি কলেজ, স্টেটের হয়ে খেলেছি। মানে আমার হ্যাঁ, তো স্টেট রিপ্রেজেন্ট করেছি। আমি ব্যাডমিন্টন খেলেছি ইন্ডিয়া লেভেলে। তো জুনিয়র, সাব জুনিয়র আমি দেশের বাইরে গিয়ে তাই আমার যখন ১৬ বছর, তো ১৫ বছর বয়স থেকে ১৮ বছর বয়স অব্দি আমার একটা ৫ থেকে ১০ এর মধ্যে ইন্ডিয়া সিরিজ ছিল জুনিয়র, সাব জুনিয়র লেভেলে। তো আমার খেলাধুলা খুব ভাল লাগে। আমার বাবাও খুব enthusiastic খেলাধুলার। লিখতে আমার সবসময় খুব ভাল লাগে। আমি খালি ডাক্তারি ব্যাপারে লিখি তা নয়, সে তো নিশ্চয়ই লিখি। কিন্তু আনুষাঙ্গিক ব্যাপারে লিখতে, ভাবতে, আর যা ভাবনা সেটা পেন ডাউন করতে আমার খুব ভাল লাগে। এখন খুব বেশি সময় পাই। সময়টা এক্সাক্টলি সময়টা তো কিন্তু ওই রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে একটু পড়লাম বা একটু লিখলাম। যা ভাবনা চিন্তা, সারাদিনের এক্সপেরিয়েন্স সেটা এক্সপ্রেস করলাম। এটা আমার করতে খুব আনন্দ লাগে। এটা আমি খালি নিজের জন্য করি। বই লেখাটা ওয়াজ সার্কামস্ট্যান্সিয়াল, আমাকে কেউ লিখতে বলেছিল বলে আমি লিখেছি। কিন্তু আমার পড়াশোনা লেখা আউটসাইড মেডসেম, আমার অনেক বন্ধু-বান্ধবও আছে। তো ইট ইস দেয়ার ইস এ লট অফ ইন্টারেস্ট। তো এগুলো আমার নিজস্ব পার্সোনাল আনন্দ পাওয়ার জায়গা রাদার দ্যান সামথিং দ্যাট আই উড এভার ম্যানেজ টু ডু প্রফেশনালি। কারণ আমি এই জিনিসগুলো প্রফেশনালি করার জন্য যতটা ভালো করে করতে হয় তার 1 টাইম তো পারি না। তো তাই জন্যে ইট ইস জাস্ট ফর মাই হোম। খুব ইন্টারেস্টিং। রাজা, আমরা মোটামুটি তো অনেকক্ষণ কথা বললাম আর তোমার এত বিজি স্কেডিউলের মধ্যে থ্যাংকস আ টন। কিন্তু যাওয়ার আগে তোমার একটা ছোট জিনিস জিজ্ঞেস করছি। তুমি ডাক্তার, কিন্তু ইউ হ্যাভ গন থ্রু আ হরিবল টাইম। তোমার জীবনে এমন একটা টার্নিং পয়েন্ট এসেছিল যেখানে তুমি হয়তো একটা ডিপ্রেশনের নিজে একটা রোগী হয়ে যেতে পারতে। সেই থেকে দাঁড়িয়ে আজকে তুমি কিন্তু একজন এমিনেন্ট পালমোনোলজিস্ট এবং তোমার কাছে এমন কিছু পেশেন্টস আসে যাদের হয়তো মনে, মনে ডিপ্রেশন আছে। হয়তো তোমাকে দেখলে তারা সেই জায়গা থেকেও বেরিয়ে আসবে। এই যে তোমার একটা মারাত্মক লড়াই ছিল, ওই জায়গাটা তোমার একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছিল জীবনে। সেই জায়গাটা একটু প্লিজ বলো বিফোর উই ওয়াইন্ড আপ আওয়ার সেশন। শিওর। তো এটা জানারটা আমার বলার কারণটা একটাই, এটা কোনো খারাপ স্মৃতিকে টেনে আনার জন্য করছি না। এটা বলার একটাই কারণ যে আমাদের প্রত্যেকটা মানুষেরই না কোথাও জিতে আসাটা খুব ইম্পর্টেন্ট। যেটা আমরা কোভিডের সময় অনেকেই খুব জিতে এসেছিলাম। তো তুমি একটু আমাদের এই ডিটেইলসটা শেয়ার করো। ঠিক। তো কোভিডের কথা বললে শুভদীপ সেটা বলছি। তো আমার ৩ বার কোভিড হয়েছিল। তার মধ্যে একবার আমার অক্সিজেন লেভেলস ড্রপ করে। আমি ওয়ার্ডে ভর্তি ছিলাম। তো সেই থ্যাঙ্কফুলি সেটা দিন ২ এক রেমডেসিভির এবং স্টেরয়েডও কমে যায়। আর তখন কোভিডটা আমাদের জন্য একটা লড়াই ছিল শুভদীপ। তো আমার মনে হতো যে আমরা ফ্রন্টে রয়েছি, আমরাই যোদ্ধা। তো উই ফট লাইক সোলজার্স ১২ ঘন্টা ১৪ ঘন্টা রাউন্ড দিতাম। যখন কোভিডে ভর্তি থাকতাম ৩ বার, এর মধ্যে ৩ বারই ভর্তি ছিলাম আমি। আ তার একটা বড় কারণ ছিল যে যখন আমার কোভিড হতো, তখন আমাকে আর মাস্ক, গাউন পরে রাউন্ড দিতে হতো। কোভিড হতো মানে অফারটা মাথা ব্যথার মতো একটা। তখন আমি বিনা মাস্ক, বিনা পিপিইতেই রাউন্ড দিতে পারতাম। এরকম তাই জন্য হ্যাঁ, তো কাজেই কোভিড হয়েছে। আমার নতুন করে হওয়ার কোনো জায়গা নেই। তো সেই ২.৫ বছর বোধহয় প্রতিদিন কাজ করেছি। তো এভরি সিঙ্গল ডে। সেটা আসলে জানি সকলে। তো সেটা আবার আমার মতো বা আমার থেকে অনেক বেশি আরো অন্যরাও করেছিল। তো আমি এটা বলছি যে
there has to be a motivation in life and there has to be a passion in life. মনে করতে হবে যে আমি যে কাজটা করছি সে কাজটা করে I will make a difference to people. তুমি যেরকম আজকে এই প্রোগ্রাম বা অন্যান্য তোমার ইন্টারভিউতে you try and give messages out to people, messages which inspire, and that is what you're passionate to have. সেই হিসাবে তুমি এই যে এসছো আজকে আমাকে সময় দিচ্ছ, আমরা কথা বলছি, it is because of that. তো সিমিলারলি আমার 2024 সালে নভেম্বর মাসে 14ই নভেম্বর বি প্রিসাইজ আগে, হ্যাঁ 1.5 বছর আগে, তো আমি দিল্লির থেকে আগ্রা যাচ্ছিলাম মোটরওয়ে দিয়ে। তো আমার গাড়ি একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়। আমাকে আই ওয়াজ ফাউন্ড আনকনশিয়াস লাইম অন দ্য, আমার ড্রাইভারের পা ভেঙে যায়, বাট ওর এয়ার ব্যাগস কাজ করে, আমারটি করে না। তো আমি মাটিতে পাওয়া যায়, আমি বললাম আসলে আমি আই ফ্লু আউট অফ দ্য সাইড উইন্ডো। আমার গলার থেকে আমি ঝুলছিলাম ভাঙা কাঁচ দিয়ে। আর আমি পরে পরিসংখ্যান করে দেখা যায় যে আমার 16টা হার্ট হুই, আমার স্পাইন, আমার মুখ ভর্তি কাঁচ ছিল, আমার স্পাইন পুরো ভেঙে যায়। তারপরের দিন আমার প্রায় 7 ঘন্টার অপারেশন হয়। আমার নিউরোসার্জন, আমার প্লাস্টিক সার্জন, আমার ফিজিশিয়ান সবাই বলেছিল যে আমার মতো আই এম অ্যান 8 ওয়ান্ডার, আমার মতো অ্যাক্সিডেন্টে কারোরই বাঁচার কথা না, আমারও বাঁচার কথা নয়। তো এই গল্পটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি এর আগে কোনোদিন বলিনি, অন স্ক্রিন, অন ক্যামেরা হোক। তার কারণ হলো যে আমার কিন্তু নিজের কখনো মনে হয়নি যে আমি ভালো হব। আই ফেল্ট যে আই অ্যাম ইমেন্সলি লাকি টু বি অ্যালাইভ। আমি আমাকে ফিজিওথেরাপি করতে বললে যখন খুব ব্যথা লাগতো, এত হাড় ভেঙেছিল, ব্যথা লেগেছিল যে আমার খুব ব্যথা লাগতো, কিন্তু আমাকে যা বলা হতো আমি তার ঠিক 3 গুণ করার চেষ্টা করতাম। আই পুশড মাইসেলফ। কারণ আমার মনে হতো আমি যখন বেঁচে গেছি, I cannot be disabled. I have to come back to normal again. And I came back to normal in about 2.5, 3 months. আমি এখন অ্যাক্সিডেন্টের আগে যা কাজ করতাম তার থেকে বেশি কাজ করি। আমি রিসার্চের কাজ বেশি করি। কারণ আমি বুঝতে পেরেছি যে আমাদের সবার একটা টাইম আছে। আর আমি এটা মরবিডলি বলছি না। এরকম বলছি না যে হ্যাঁ দেখো আমার মনে হচ্ছে আমি কালই মারা যাব। কিন্তু I understand now that life is very valuable. It's precious. যেটা আমি অ্যাক্সিডেন্টের আগে অতটা উপভোগ করে এখন করি। তো তাই জন্য আমার যা জীবনে ইচ্ছা, আকাঙ্ক্ষা, সেটা ঘোরা বেড়ার মতো বটেই, পরিবারের সাথে সময় কাটানোর মতো বটে, ডাক্তারি তো বটেই, রিসার্চ বটে, একাডেমিক্স বটে। I try and do everything as I can. এই ইন্টারভিউটা করছি তোমার সাথে, তো সেটা। And I think all of us should think about the positive. আমি এটা ভেবে দুঃখী হয়ে যেতে পারতাম যে এত লোক থাকতে আমারই কেন এত খারাপ অ্যাক্সিডেন্ট হলো, আমার কেন এত চোট লাগলো, আমার কেন এত ব্যথার মধ্যে দিয়ে যেতে হলো। আবার আমি এটাও ভাবতে পারতাম, যেটা আমি ভেবেছিলাম, যে আমি ভালো হয়ে দেখিয়ে দেব যে আমার মধ্যে আরও কন্ট্রিবিউশন টু সোসাইটি আছে। দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্টেড টু ডু। সো আই থিঙ্ক অল অফ আস শুড take that positivity along and try and do our little bit for the society. I think that's very important. This is the shake hand at positivity chapai. God, this is amazing. The way you actually এটা তুমি সামারাইজ করলে যে এই যে পজিটিভিটিটা দিয়ে যে জীবনটাকে কাটানো যেতে পারে। আর তোমার যেটা হয়েছিল যে তুমি অ্যাকচুয়ালি তো জন্ম মৃত্যুর মাঝামাঝি দাঁড়িয়ে গিয়েছিলে। সেখান থেকে যে ফিরে সেটা বললে আই থিঙ্ক দিস ইজ রিয়েলি পজিটিভ। এবং আমাদের না সত্যি শেখা উচিত যে এই যে আমরা প্রত্যেক মুহূর্তে আজকে খুব ডিপ্রেশন। আমি একজনকে ডক্টর ইমামতলির সাথে কথা বলছিলাম এর মামার সাথে। তিনি বলছেন যে কোনো মানুষই ফাক করে বলে আমি না খুব ডিপ্রেসড, মানে একটু 2 ঘন্টা একটু মনটা খারাপ, আমি খুব ডিপ্রেসড। এই যে ডিপ্রেশন যে কোন লেভেলে একটা মানুষকে নিয়ে যেতে পারে এবং সেখান থেকে ফাইট ব্যাক করে এগিয়ে এসে তোমার মতন একজন ডাক্তার। সো হ্যাটস অফ টু ইউ। আর রাজাব, আমি যেটাতে শেষ করতে চাই আজকে সেটা হলো যে তুমি এরকম আমাদের অনেক বেশি ইন্সপায়ার করো। আরো অনেক, অনেক মানুষ তোমার কাছ থেকে উপকৃত হোক এবং ইশরাই। আর বিফোর ইউ গো, জাস্ট আমার ভিউয়ার্সদের কিছু একটা মেসেজ তুমি দেবে, প্রথম কিছু বলবে ভিউয়ার্সদের। থ্যাংক ইউ সো মাচ শুভদীপ। অ্যাবসলিউট প্লেজার টু হ্যাভ কাম টু টক আ কাম উইথ শুভদীপ। তুমি আমার ইন্সপিরেশনের কথা বললে। তোমাদের মতো ইন্ডিভিজুয়ালস, প্রফেশনালস যারা এরকম গল্প, এরকম ইন্টারভিউজ সামনে আনছে, সচেতনতা বাড়াচ্ছে, আই থিঙ্ক ইজ ইম্পর্টেন্ট। তো আমার মেসেজ সবাইকে, আপনাদেরকে এটাই যে একটু সচেতন হও। নিজের পরিবার, নিজের নেইবারহুড, চারিপাশে যারা রয়েছে তাদের জন্যে ভাবুন। নিজে কি চেঞ্জ আনতে পারেন সেটা দেখুন। লাং হেলথ বা জেনারেলি হেলথ ইজ কথার কথা বড় হয় ইম্পর্টেন্ট। হেলথ ইজ ওয়েলথ। আর সেটা আপনার সচেতনতা ছাড়া, নিজের কেয়ার নেওয়া,
নিজের চারিপাশে পারিপার্শ্বিক যারা রয়েছে তাদের কেয়ার নেওয়া ছাড়া আপনি ভালো থাকবেন না। তো তাই জন্যে আমার আপনাকে রিকোয়েস্ট, বিনীত অনুরোধ যে যেগুলো গুড হেলথ প্র্যাকটিসেস, যার কিছু ব্যাপারে আমরা আজ কথা বললাম, অনেক ব্যাপার আছে যার সম্বন্ধে বলিনি, আপনারা অন্যান্য ইন্টারভিউতে শুনবেন বা পড়বেন, সেগুলো ফলো করুন। ভালো থাকুন, খুশি থাকুন, জীবনটা ভালো করে কাটান। এটাই আমার খুব আর্নেস্ট আপনাদের জন্য উইশেস। প্লিজ স্টে ওয়েল, স্টে সেফ অ্যান্ড স্টে হেলথ। থ্যাংক ইউ সো মাচ রাজা, থ্যাংকস আ লট ফর ইয়োর টাইম। আজকে আমরা এখানেই শেষ করছি। যদি এই এপিসোডটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট করবেনই। আর ডক্টর রাজা ধরের সাথে যদি অ্যাপয়েন্টমেন্ট করতে হয় তার সমস্ত ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভালো থাকবেন, সচেতন থাকবেন। নমস্কার।